প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কবির আহমেদ মাসুম চিশতির একক শিল্পকর্ম প্রদর্শনী মেঘনাদ বধ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 4 মার্চ পর্যন্ত। ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী 12 স্টোরিজ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। ছুটির দিন ব্যতীত বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে, একই সাথে কল্পনা শক্তিকে প্রসারিত করে। বই হলো জ্ঞানের উৎস যা আমাদের জীবনের পথকে আলোকিত করে। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। রাজীব দত্তের প্রচ্ছদ ডিজাইনে বৈভব থেকে প্রকাশিত হয়েছে বায়েজিদ বোস্তামির কাব্যগ্রন্থ রাধা পর্ব। ধ্রুব এসের প্রচ্ছদ ডিজাইনে বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে নাসরিন জাহানের গল্পগ্রন্থ বখতিয়ারের বানরগুলি। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আমার আজকে কি খুশি লাগছে আমি তোমাকে বোঝাতে পারবো না। বাবা মা কি আসতে রাজি হয়েছে? মানে আমাদের ছেলে মুগ্ধকে যদি আমি সাথে না নিয়ে যেতাম তাহলে কোনোভাবেই বাবা মাকে ম্যানেজ করা যেত। আমার যে কি খুশি লাগছে। দেখতে হবে না ছেলেটা কার? অফকোর্স ছেলেটা আমাদের ছেলেটা যে কি কিউট, মানে যে কোনো কঠিন জিনিস এত সহজভাবে গলিয়ে দিতে পারে না। আচ্ছা, আমার তো এখন কাজ জমে গেল, বাবা মা আসবে, ব্যাপারটা তো সেলিব্রেট করতে হবে। তুমি কি সেলিব্রেট করবা? তোমার যা মনে চায় তুমি করো। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি ছড়াকার হায়াত মাহমুদ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর আপনাকেও, আর এনটিভির আজকের যে অনুষ্ঠানের সমস্ত দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? জি ভালো। আপনি অস্ট্রেলিয়াতে থাকেন এবং দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে থাকছেন। দেশ থেকে এত দূরে থেকেও আপনি বাংলা সাহিত্য নিয়ে কাজ করছেন এবং সেখানেও আসলে বাংলাদেশি কমিউনিটির সাথে কালচারালি আপনি বেশ ভালোভাবে ইনভলভ। একটু লেখালেখির প্রসঙ্গেই শুরুতে আসতে চাই, যেহেতু বইমেলার মাস, বইমেলা চলছে, আপনাদের অস্ট্রেলিয়াতেও বইমেলা হয়ে থাকে। কি পার্থক্য আসলে বাংলাদেশের বইমেলা এবং অস্ট্রেলিয়ার বইমেলা? ওখানে আমরা প্রতি বছর ফেব্রুয়ারিতেই চেষ্টা করি যে 21 তারিখটাকে ধরে, কারণ উইকেন্ডে আমরা করি, উইকেন্ড না হলে সবার কর্মব্যস্ত থাকে, তো সেজন্য কখনো 21 তারিখটা ঠিক এক্সাক্ট হতে পারে না। যেমন এবছর হবে
23 তারিখে সেটা সানডে হবে। আচ্ছা, 21 তারিখে আমরা করতে পারি না, সে উইকডে। মানে সবাই একসাথে সময় দিতে পারবে এরকম একটা জি, এমন একটা দিন চিন্তা করে। ঠিক করা হয়। সেটা এবছর যেমন হবে, এই 23 তারিখে হবে, বিশাল আয়োজন, সবার সাজ রব বইমেলাতে যাব, ছোট্ট ছোট্ট পরিসরে করা হয়। কিন্তু সবার একটা উৎসাহ উদ্দীপনা থাকে, যার যত বই আছে, যার যত পাবলিকেশন আছে সব নিয়ে আসে এবং সবাই বই কেনার জন্য প্রস্তুত হয়ে আসে। খুব আয়োজন হয়। আর ওখানে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রামও হয় স্টেজের পাশে, অনগোয়িং চলতে থাকে। এটা বিশাল আমাদের পাওয়া। আমরা প্রতি বছর বসে থাকি কবে বইমেলা হবে। আসলে আমাদের এখানেও কিন্তু একই রকম, তাই না? আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই মাসটা আসবে, ফেব্রুয়ারি মাসটা আসবে এবং কবে বইমেলা শুরু হবে। আপনি তো বেশ কিছুদিন হলো এসেছেন অস্ট্রেলিয়া থেকে, তো এর মধ্যে কি বইমেলায় যাওয়ার সুযোগ হয়েছে? আমি আমার ব্যক্তিগত একটু কাজে আমি ব্যস্ত ছিলাম কিছুদিন, তো আমার প্ল্যান আছে আমি কালকে থেকে কয়েকদিন আমি বইমেলাতে যাব। কয়েকটা স্টলে স্পেসিফিক কয়েকজন সাহিত্যিক আছেন, কবি আছেন, ওনাদের সঙ্গে একটু আড্ডা মারবো, দেখা হবে। আমার কালকে থেকে আমি যেতে শুরু করবো, কিছুদিন যাব। আচ্ছা, এমনি এখন কি কোনো রকম কোনো একটু তালিকা তৈরি করেছেন কার কার বই সংগ্রহ করতে চান বা কাদের বই আপনার বেশি পড়তে ভালো লাগে, এ ধরনের কোনো কিছু আছে? সত্যি কথা কি, আমি না ছন্দ কবিতা, ছন্দ ছড়া এগুলি আমাকে খুব বেশি টানে। তো সেজন্য আমি প্ল্যান করে সুকুমার রায়ের লেখাটা কিছু বই কিনবো, লুৎফর রহমান রিটনেরটা কিনবো, আরও যদি নতুন কোনো ভালো মানে ছড়ার বই পাই আমি কালেক্ট করবো। আমি ছড়ার কেন দিন আমাকে খুব টানে, আমি কিনতে চাই, পড়তে চাই। আচ্ছা, অস্ট্রেলিয়াতে যখন থাকেন তখন তো আসলে অনেক বেশি ব্যস্ত থাকা হয়, এত ব্যস্ততার মাঝে বই পড়বার সময়টা কি পান? আর বুঝিনি তো, যার যখন যেটা চায় সে কোনো না কোনোভাবে সময় বের করে নেয়। আপনি ঠিকই বলেছেন, আমরা সবাই ব্যস্ত, কিন্তু সময় যেহেতু আমি চাই, আমি একটু কম ঘুমালাম, একটু কম কোথায় বেড়াতে গেলাম, কিন্তু আমার টাইমটা আমি ঠিকই বের করে নিই পড়বার জন্য, একটা সময় বের করে পড়বার এবং লিখবার জন্য। হ্যাঁ। আচ্ছা, আপনি সাধারণত ছড়া লিখে থাকেন, শিশু কিশোরদের জন্য ছড়া লিখে থাকেন। যখন শিশু কিশোরদের জন্য কোনো ছড়া লিখেন তখন নিজেকেও তো আসলে সেই নিজের শৈশবে ফিরে যেতে হয়, মানে কেমন লাগে এই কাজটা করতে? এক্স্যাক্টলি, আমি যখন ছড়া লিখতে বসি তখন আমি ছোটবেলায় কীরকম ছিলাম, তখন কি কাজগুলো করতাম, সেগুলো আমি মাথার ভিতরে আমার কাজ করে আমি সেই জগতে ফিরে যাই। আমি তখন ভুলেই যাই যে আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ভুলে যে আমি ছোট্ট শিশুর মতো বসে বসে থিম করি আর লিখতে চেষ্টা করি। আমি কতটুকু পারি আমি জানি না, পাঠকরাই বলবে আমার। এই তো আর কি। আচ্ছা, সাহিত্যের মধ্যে তো আরও অনেক শাখা ছিল, কেন শিশু সাহিত্য? সেটার একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে। আমার ছোটবেলা দুইটা ভাই, আমার বড়, এরা ছোটবেলায় মারা গেছে শিশু অবস্থায়। তো মার কাছে আমি খুব গল্প শুনতাম ওদের। মা এখন নেই, উনি প্রায় ওদের কথা বলতো, বেশ কান্নায় আপ্লুত হয়ে যেত। তো সেই থেকে ছোটদের প্রতি আমার কেন জানি ঝোঁক, কেন জানি একটু ছোটদের কথা ভাবতে মায়া কাজ করে। আর আরেকটা ব্যাপার হলো, আমি সবসময় বাচ্চারা সবসময় আমার কাছে যেন কেন আসতে চায়, আমি ওদেরকে ভীষণ আদর করি, ওদের ভাষায় কথা বলতে চেষ্টা করি, ওদের মতো করে বলি। আমি সবসময় দেখি ওরা আমার কাছে আসে, অনেক বাচ্চা বিশ্বাস করেন, বাচ্চারা এসে না আমাকে আঙ্কেল করে জড়ায় ধরে আমাকে চুমু দেয় এখানে, মানে আমি তখন বুঝি যে আমি বোধহয় ওদেরই একজন। এবং ওখানে আরেকটা মজার ব্যাপার হলো, আমরা প্রায় 25 বছর হলো আমরা ওখানে একটা বাংলাদেশ কালচারাল স্কুল, রকডেল, সিডনি, আমরা একটা স্কুল রান করি। ওখানে প্রতি উইকেন্ডে আমরা বাচ্চাদেরকে বাংলা শেখাই। ওই স্কুলটার ওয়ান অফ দ্য ফাউন্ডার আমি। আমরা 3 জন ফাউন্ডার ছিলাম, আমি একজন। তো ওখানে বাচ্চাদের নিয়ে আমরা একটু বাচ্চাদেরকে বাংলা শেখানোর পরিবেশ সৃষ্টি করেছি। বাংলা টিচার আছে, তারপরে বাচ্চাদের সঙ্গে আমিও ব্যক্তিগতভাবে প্রতিটা বাচ্চার খোঁজ খবর নেই। স্কুলটা কি শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্য নাকি ওভারঅল সবার জন্য? না, শুধু বাংলা ভাষাকে প্রমোট করার জন্য, বাংলা ভাষা শেখানোর জন্য, নতুন প্রজন্মের যেসব বাচ্চারা আছে তাদেরকে শেখানোর জন্য আমরা সানডেতে করি। এটা সানডে স্কুল টাইপ অফ। স্কুলটার নাম হলো বাংলাদেশ কালচারাল স্কুল, রকডেল, সিডনি। আচ্ছা, এটা প্রায় দীর্ঘদিন আমরা রান করতেছি। প্রথম দিকে আমাদের ভীষণ কষ্ট হতো, বাড়ি বাড়ি যে বাচ্চার মা বাবাকে ইনফ্লুয়েন্স করে বুঝাইয়ে তারপর নিয়ে আসতাম।
এখন মানে বাচ্চা কনভিন্স করতে হতো রীতিমতো। হ্যাঁ, ওনারা ভাবতো যে বিদেশে বাংলা শিখে কি হবে? হবে, কি হবে। আমরা বুঝালাম না, একটা বাচ্চা যদি বাংলাটা শিখতে পারে ওর একটা এক্সট্রা একটা স্কিল, এটা ওর দাদার সঙ্গে, দাদির সঙ্গে, চাচার সঙ্গে কমিউনিকেট করতে পারবে, সে বাংলাদেশে এনজয় করবে, মানুষের সঙ্গে কথা বলতে পারবে। তা না হলে আপনার অবর্তমানে ওরা হারিয়ে যাবে বাংলাদেশ থেকে। সেটাই, এখন দেশের সাথে যোগাযোগটা যোগাযোগ বন্ধন, যে এখন বাচ্চারা নিজেরাই বাবা মাকে উইকেন্ড হলে পুশ করে আমরা স্কুলে যাব চলো, স্কুলে যাব চলো, বাবা মার। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনার শৈশবের কথা শুনছিলাম, আপনার শৈশবটা কোথায় কেটেছে? আমার শৈশব, আমার জন্ম হয়েছে ভোলাতে। ভোলা হলো দক্ষিণ অঞ্চলে একটা দ্বীপ, আপনি জানেন। আমি সেখানে জন্ম হয়েছে, তারপরে আমি ঢাকায় চলে আসছি ছোটবেলা। তো সেখানে আমি ঢাকার তেজগাঁতে আমি বড় হয়েছি। তো আমি স্কুলে পড়েছি তেজগাঁও পলিটেকনিক হাই স্কুলে পড়েছি, তারপরে পড়েছি নটরডেম কলেজে পড়েছি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স করেছি। আচ্ছা, আপনার লেখালেখির প্রতি আগ্রহটা তো ছোটবেলা থেকে ছিল মনে হয়। জি, এক্স্যাক্টলি। কিভাবে, মানে সেটা তৈরি হলো কিভাবে? আমার একটা স্কুলে যখন পড়ি, আমার একটা টিচার ছিলেন, উনি, আমি জানি না, আমি এখনও ওনাকে খুঁজে বেড়াই। উনি আমাকে ছন্দ কবিতা লেখা বললো, তুমি এভাবে এটার সঙ্গে এটা মিলিয়ে লিখবে। আমি যখন ক্লাস 2তে পড়ি, আমি বলছি তুমি যখন এটার সঙ্গে এটা মিলালো দেখবা পড়তে সুন্দর লাগবে, ছন্দটা খাই নাই এভাবে মিলাবা। তারপর থেকে আমি লিখতে লিখতে আমি দেখলাম যে না, আমার তো ভালো লেখা হচ্ছে। আমার স্কুলে একটা লেখা ছাপা হলো, ছাপা হওয়ার পরে মানে স্কুলের ম্যাগাজিনে। আচ্ছা, তারপরে সেই ম্যাগাজিনে ওইটা আমি আবৃত্তি করে একটা পুরস্কারও পেলাম। এই যে আমার একটা ইন্সপিরেশন আসলো, তারপর থেকে আমি আমার জন্য কলম আর থামতে চাই, আমি লিখতে চাই। আমার লেখা ভালো হয় না, বাট আমি লিখতেছি। স্কুলে লিখেছি, তারপরে কলেজে, নটরডেম কলেজের যে ম্যাগাজিন হয় সেখানে লিখতাম। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটি যখন পড়লাম, তখন টিএসসিতে যখন বিভিন্ন সোভিনিয়র বের হতো, হলের বার্ষিকী, ইভেন তখন আমাদের সময় 80-র দশকে তখন দেওয়ালিকা বের হতো। দেওয়ালিকা এখন আর এগুলো বিলুপ্তির পথে বোধহয়। দেওয়ালিকা হতো, দেওয়ালিকাতে আমরা নিজেরা লিখতাম, আমার লেখা দিতাম, লেখা ছাপা হতো, চলতেছে এখন। আর বিদেশে যেও কিন্তু শত ব্যস্ততার মাঝে আমি না কখনো, মানে আমি ক্লান্ত হই না, আমি লিখতে চাই। আমার ওয়াইফ মাঝে মাঝে বলে, তুমি রাত্রে ঘুমাবো না? এখন তো রাত্র 1টা বাজে। আমি বলছি আমার লেখাটা একটু মাঝামাঝি শেষ হোক। মানে ক্লান্তি দূর করতে মানুষ ঘুমায়, আপনি ক্লান্তি দূর করতে লেখালেখি করেন, ব্যাপারটা এরকম। এই যে বলছিলেন যে নিজের লেখা ছাপা হচ্ছে অনেক ছোটবেলা থেকে, আপনি দেখেছেন নিজের নামটা ছাপার অক্ষরে প্রথম দেখতে নিঃসন্দেহে একটা ভালো লাগা কাজ করে, এবং এখনো পর্যন্ত মনে হয় সেটা হয়। প্রথম বইটা প্রকাশিত হলো কত সালে, কিভাবে সেটা? প্রথম বইটা আমার প্রকাশিত হয়েছে প্রতিভাস, সেটা 1985 সালে বের হয়েছে। আচ্ছা, 85 সালে বের তখন তো আপনি তার মানে স্টুডেন্ট ছিলেন? আমি স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। 1985 সালে প্রতিভাস এটা ছড়া গ্রন্থ বের হয়েছে। সেটা কি বইমেলাকে উপলক্ষ করে নাকি এমনিতেই? এমনি বইমেলার আগেই বের হয়েছিল, তারপরে বইমেলাতে এরপরে বের হইতো নিয়মিত। ওই বইটা আমি অনেক সাহস করে, ভয় লাগতেছিল একটা বই আমার বের হবে, সেখানে ভুল ত্রুটি যদি থেকে যায়, তখন আমার কাছে মনে আছে আমি বইটা নিয়ে পান্ডুলিপিটা নিয়ে, আসাদ চৌধুরী ছিলেন, উনি তখন বাংলা না শিল্পকলা একাডেমিতে ছিলেন, ওনাকে দেখি, কবি আসাদ চৌধুরী, ওনাকে আমি দেখলাম, উনি নেড়ে চেড়ে বললো, খুব সুন্দর, তুমি লেখো, তোমাকে দোয়া করে দিই, এটা যেন তোমার শেষ বই না হয়। এইভাবে আমাকে দোয়া করেছিলেন। নাম কি ছিল বইটার? বইটার নাম ছিল শিশুর স্বপ্ন। তারপরে তো অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। ছড়া যত পড়া তত, ছড়াই ছড়াই মা, চাঁদের পরি, চাঁদের রংধনু। চাঁদের প্রতি কি একটা আলাদা রকম আকর্ষণ আছে? কারণ শিশুরা চাঁদকে পছন্দ করে, চাঁদের বুড়ি ছিল, চরকা কাটে, চাঁদের প্রতি, তারপর তারার প্রতি একটা আকর্ষণ থাকে না, সেটাকে আমি সাবজেক্ট ধরে লিখতে আমার একটু ভালো লাগে, বাচ্চারাও লুফে নেয়। আচ্ছা, ছোটদের বই লিখবার একটা বড় বিশেষত্ব হচ্ছে যে বইয়ের সাথে তাদের যে ছবিগুলো থাকে বা যে ইলাস্ট্রেশনগুলো থাকে, সেগুলো তাদেরকে ভীষণ রকমভাবে টানে বা আকর্ষণ করে। তো এই ব্যাপারে আপনি আসলে কিভাবে কাজ করেন? আমি যখন লেখাটা হয়ে যায়, আমি ভালো আর্ট করতে পারি না, তবে আমি
আমার ওই পাবলিশারকে বলে দিই যে এটার সঙ্গে এইরকম থিমটা, আমি একটা আইডিয়া দিয়ে দিই, এটার সঙ্গে এই থিমটা আসবে। ওনারা তখন একজন শিল্পীর সঙ্গে যোগাযোগ করে, যিনি এটা ইলাস্ট্রেশন করে, ওনারা করে আমাকে দেখালে কখনো আমি বলি যদি প্লিজ এভাবে যদি করা হয় তাহলে আরেকটু ভালো হবে। তো ওইভাবে অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা, আপনার কি এমনি মাথায় এইটা লক্ষ্য থাকে যে প্রত্যেক বছরই বই মেলা উপলক্ষে বই প্রকাশ করবার? হ্যাঁ, আমার এবছরই প্রথম একটা বই আমি বের করতে পারলাম না, আমার ব্যক্তিগত কিছু একটু ব্যস্ততা ছিল খুব বেশি, সেই জন্য হয়ে ওঠেনি। এটা এখনো যন্ত্রস্থ আছে, তবে এটা পরে বের হবে আর কি, করবো ইনশাআল্লাহ। তো এই যে দেশ থেকে এত দূরে থেকে, মানে অস্ট্রেলিয়াতে যখন থাকছেন তখন দেশের প্রকাশকদের সাথে যোগাযোগ করা, বই ছাপানো, এটা কঠিন বলে মনে হয় না? হ্যাঁ, মানে আমার কাছে কঠিন মনে হয় না, কারণ আমি পাবলিশার, তারপরে যারা ইলাস্ট্রেশন করে, এদের সঙ্গে আমার সূক্ষ্ম যোগাযোগ হয়। যেহেতু আমি এই জগতে বিচরণ করতে চাই, এদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। ওনারাও আমাকে 21শে ফেব্রুয়ারি আসার আগে, অনেক আগে থেকে আমাকে বলতে, হায়াত ভাই যদি তাড়াতাড়ি আমাকে পাণ্ডুলিপি দেন, আমরা কাজ করতে সুবিধা হবে, সুন্দর হবে। ওনারা আমাকে মনে করিয়ে দেন। তারপরে ওখানেও বিভিন্ন পাবলিকেশন হলে বা বিভিন্ন ইস্যু হলে, বিভিন্ন সফট মিডিয়া ওরা আমাকে, আজকে কিন্তু মাদার্স ডে আছে, আপনার একটা মায়ের লেখা চাই কিন্তু, তারপরে আজকে কিন্তু ঈদ সংখ্যা বের হবে, আপনার কিন্তু লেখা চাই। তো এইভাবে ওনারা তো খুব ডিমান্ড দেখায়, আমারও উৎসাহ বেড়ে যায়, কলম আর থামতে চায় না। মানে যেটাকে আসলে আমরা ভালোবাসি সেই কাজটা করতে তো আমাদের ভালো লাগবে, এটাই খুব স্বাভাবিক। এই যে লেখক আর প্রকাশকের যে সম্পর্ক, সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে প্রশ্নবিদ্ধ হয়। আপনি যখন এতগুলো বই প্রকাশ করছেন, যদি কোনো একটি বইয়ের 1000 কপি আপনি প্রকাশ করছেন, কিন্তু তার মধ্যে কতগুলো বই বিক্রি হলো কি হলো না, এটা আসলে এই তথ্যটি প্রকাশক আসলে কতটুকু সঠিক দিচ্ছে কি দিচ্ছে না, এটা এই ব্যাপারে কতখানি নিশ্চিত থাকেন? আমাকে প্রথমে যখন ওনারা বলেন যে এতগুলো আমরা কপি বের করব, তো এটা হবে, তো অনেক ক্ষেত্রে শুনি যে ভাই এগুলো সব শেষ হয়ে গেছে, আমরা কি সেকেন্ড এডিশনে যাব, আমরা যাওয়া উচিত। তো তখন আমি বলি আপনারা ওনাদের উপরে ছেড়ে দিই, কারণ ওনারাই এটা পুরো ব্যাপারটা ওনারাই ম্যানেজ করে, ওনারাই মার্কেটিং করে, ওনারা ডিস্ট্রিবিউট করে। তো দুই একটা বই আমার সেকেন্ড সংস্করণ হয়েছে, কিন্তু এটা ওনাদের উপরে ছেড়ে দিই এরকম হয়। আমি মোস্ট অফ দ্য দেশেই হয়, কিছু বই আমি ওখানে সিডনির মেলার জন্য নিয়ে যাই, বই মেলার জন্য নিয়ে যাই। আচ্ছা, এবার আপনি কতদিনের জন্য এসেছেন দেশে? এবার খুবই, আমি বলেছিলাম প্রথমেই যে আমার একটু ব্যক্তিগত ব্যস্ততা আছে, কিন্তু 21শে ফেব্রুয়ারি বই মেলা হবে, হায়াত মাহমুদ সিডনিতে থাকবে না, সরি ঢাকা বইমেলা থাকবে না, এটা তো হয় না, মানে দুটো বই মেলাতেই থাকতে হবে। সেই জন্য আমি খুব ছোট্ট সময় 1 সপ্তাহের ছুটিতে আমি আসছি, এসে আমি 21 তারিখেই চলে যাব, যাতে 23 তারিখে আমাদের ওই বইমেলাতে আমি প্রেজেন্ট থাকতে পারি। 21 তারিখে আমি চলে যাব, সেই জন্য আমি খুব শর্ট টাইমে টাইট, কিন্তু ঢাকার বইমেলা আমি থাকতেই হবে আমাকে, এবং সিডনির বইমেলাতেও আমাদের বইমেলার অ্যাশফিল্ডে হবে, সিডনির অ্যাশফিল্ড বলে, ওখানে থাকতে আমাদের একটা শহীদ মিনারও আছে, আমরা শহীদ মিনার বানিয়েছি, আমরা গভর্নমেন্ট থেকে আমরা একটা জায়গা পেয়েছি 1 খণ্ড, সেখানে আমরা নিজেরা ফান্ড দিয়ে একটা শহীদ মিনার বানিয়েছি। এই যে বাংলাদেশকে, মানে পৃথিবীর যে প্রান্তেই আপনারা থাকেন না কেন, বাংলাদেশকে যে অন্তরে লালন করেন, অস্ট্রেলিয়াতে থাকছেন, সিডনিতে থাকছেন, সেখানে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে বাংলা সাহিত্যের প্রতি আগ্রহটা কি কিছুটা হলেও দেখতে পান? মাশাআল্লাহ, অনেক। আপনি ছোট ছোট বাচ্চারা, যখন আমরা প্রভাত ফেরি করি, প্রথম যে পুষ্পার্ঘ করা হয়, তখন ছোট ছোট বাচ্চারা গুটি গুটি পা ছোট ছোট বাচ্চারা নিয়ে আসে, এতে মা বাবারও অনেক অবদান আছে, ওনারা উৎসাহিত করে নিয়ে, ওরা সেজে গুজে সাদা শাড়ি পরে, বা বাচ্চারাও সাদা কাপড় পরে, তারপরে বর্ণমালা লেখা এরকম পাঞ্জাবি পরে আসে, ফুল দিচ্ছে। আবার আমরা হেঁটে হেঁটে যখন পুরা মাঠ ঘুরি, তখন ওরা আমাদের সঙ্গে গান করে, মানে অনেক অ্যাচিভমেন্ট আমাদের, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নতুন কোনো বই লেখা হচ্ছে? হ্যাঁ, আমার কিছু বই এখনো যন্ত্রস্থ আছে বললাম, তো আমার ছোট্ট শিশুর নাম কি হবে, বাচ্চা ওখানে নতুন প্রজন্মের বাচ্চারা যেন ইংরেজি নামের দিকে বাবা আমরা ঝুঁকে না যায়, সেজন্য আমি ভাবতেছি একটা বাচ্চাদের বাংলা নাম কি হবে, একটা বই আমার সম্পাদনা করা হবে খুব শীঘ্রই, সেটা আমি বাচ্চা যারা
প্রসপেক্টিভ মাদার হবেন বা ফাদার হবেন তাদেরকে আমি দিব, যাতে করে তাদের নাম সিলেকশন করতে সুবিধা হয়। এরকম আপনি তো বই লিখছেন অনেক দিন ধরে, জি। পাঠক কোথায় বেশি, মানে আপনার পাঠক, আপনার বইয়ের পাঠক যারা, তারা কি বাংলাদেশে বেশি নাকি অস্ট্রেলিয়াতে বেশি? আমার মনে হয় বাংলাদেশি বেশি। অস্ট্রেলিয়া তো কিনে ওরা, ও বাবা ওখানকার ছোট ছোট ছেলে মেয়েরা কিছু কিছু পড়তে পারে, সেজন্য আমি এখন থেকে আমি নতুন করে প্ল্যান করে ফেলছি যে বাংলা লিখবো, পাশে ট্রান্সলেট থাকবে, আচ্ছা, যাতে করে ওরা ইংরেজি ট্রান্সলেশনটাও থাকবে, যাতে করে ওরা এটার অর্থটা বুঝতে পারে ভালোভাবে এবং সহজ হয় ওদের। কারণ আসলে বাংলাটা ওদের ওখানে কোনো ভাষা না, ওরা শেখার সুযোগ কম, ইংরেজি শিখে। বাংলাটা আমরা স্কুলে শিখাই যেটুকু অতটুকু, এতে করে ওদের শেখার সুযোগটা অনেক কম। স্কুলে গেলেও ওরা ইংরেজি কথা বলতেছে, কথা বলা ছাড়া সুযোগ নাই, মানে চর্চা করবার জায়গাটা নাই, একদমই নাই। আপনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন, একটু শুনবো সেগুলো সম্পর্কে। আমি লেখালেখির জন্য ওখানে দুইবার ফেডারেল গভর্নমেন্ট থেকে, আমি ফেডারেল গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে যে মাল্টিকালচারাল রাইমস রাইটারদেরকে পুরস্কৃত করা হবে। তখন ওরা প্রতি বছর সমস্ত ভাষাভাষী যারা আছে সব ভাষার তাদের লেখা বইগুলো জমা দিতে বলে, আমিও তাদের মতো করে জমা দিয়েছি। আমি দুবার দুই প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছি মাল্টিকালচারাল রাইমস রাইটার হওয়ার জন্য। আর একবার পেয়েছি ক্রিস মিন্ট, সে একজন প্রিমিয়ার, স্টেট গভর্নমেন্টের সে প্রধান, তার কাছ থেকে পেয়েছি একবার। আরেকবার পেয়েছি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে, সেটাও রাইমস রাইটিংয়ের জন্য। বাহ, পুরস্কারের আশায় আসলে কোনো লেখকই তার লেখা ছাপে না, কিন্তু তারপরেও পুরস্কার সবসময় অনুপ্রাণিত করে। অনেক অনেক শুভকামনা রইল ভাই আপনার জন্য। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ এনটিভির সাথে সংশ্লিষ্ট সবাইকে, ধন্যবাদ আজ দুপুরের প্রোগ্রাম যারা উপভোগ করছেন তাদেরকেও। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।